প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন কানেক্টিং বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আমাদের এই কানেক্টিং বাংলাদেশে আমরা সাধারণ মানুষের সাথে কানেক্টেড হবার চেষ্টা করি। তাদের কাছ থেকে তাদের কোনো একটি রোগ সম্পর্কে অথবা কোনো একটি সমস্যা সম্পর্কে জানার চেষ্টা করি, তাদের প্রশ্নগুলো জানার চেষ্টা করি এবং সেই অনুযায়ী তাদের চিকিৎসা অথবা সমাধান দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা একটি বিশেষ বিষয় ঠিক রেখেছি। আজকে আমরা কথা বলবো থ্যালাসেমিয়া নিয়ে। থ্যালাসেমিয়া নিয়ে সাধারণ কিছু মানুষের যারা হয়তো থ্যালাসেমিয়া আক্রান্ত, তাদের চিকিৎসা পাওয়া সত্ত্বেও কোনো প্রশ্ন আছে কিনা আমরা সেই প্রশ্নগুলো জানার চেষ্টা করব। চিকিৎসা বিষয়ে তারা আরও যদি কিছু জানতে চান সেই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে শুনবো এবং তাদের সেই প্রশ্নের উত্তর দেবারও চেষ্টা করব। আমাদের সাথে আজ স্টুডিওতে থ্যালাসেমিয়া নিয়ে কথা বলতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলায়েত হোসেন, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি, বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আরও কিছু সাধারণ মানুষ যুক্ত হয়েছেন। আর আমাদের সাথে আছেন থ্যালাসেমিয়ারই কিছু রোগী, তারা তাদের সাথে আমাদের কথা বলবেন এবং আমাদের যে বিশেষ অতিথি আছেন তার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর নেবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এই বিষয়ে অহনা ফেরদৌসি। তিনি সেখান থেকে উপস্থাপনা করবেন এবং সেই রোগীগুলোর সাথে আমাদেরকে কথা বলতে সাহায্য করবেন। অহনা আপা, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম। অহনা ফেরদৌসি, আমি একজন থ্যালাসেমিয়া রোগী এবং কাজ করছি বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হয়ে 2021 সাল থেকে। এর অনেক আগে থেকেই আমরা আসলে কাজ শুরু করেছিলাম, কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছি আমরা 2021 সালে। আমরা সারা বাংলাদেশের থ্যালাসেমিয়া রোগী এবং তাদের অভিভাবককে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি। তাদের কষ্ট, দুঃখ, অভিজ্ঞতা সব কিছু আমরা প্রতিনিয়ত জানি এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারণা করি এবং প্রতি মাসে আমরা বিভিন্ন ডক্টরদের সাথে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে প্রোগ্রাম করি। এখানে সবাই তাদের সমস্যাগুলো বলতে পারে। আর সবচেয়ে বড় কথা, থ্যালাসেমিয়া একটি হচ্ছে সারা জীবনব্যাপী বহন করার মতো একটা রোগ, যেটা কখনো ভালো হয় না, কিন্তু উপযুক্ত চিকিৎসা নিয়ে আমরা ভালো থাকতে পারি। এই কারণে আসলে দীর্ঘদিন একটা রোগ যখন আমরা বহন করি, আমরা মানসিকভাবে কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে যাই। তো এই জায়গাতেই আমরা কিন্তু কাজ করছি। আসলে আমাদের এই সংগঠন এসব বিষয় নিয়েই কাজ করছে। ধন্যবাদ আপু। অহরাপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যে কাজটি করছেন তার সাথে আসলে আমরাও কিছুটা হলে এখন যুক্ত হবার চেষ্টা করছি এবং আপনাদের কাছ থেকে এবং আপনাদের সাথে যে রোগীগুলো আছেন আপনাদের সবার কাছ থেকেও কিছু প্রশ্ন শুনবো। তবে তার আগে থ্যালাসেমিয়া বিষয়ে স্যারের কাছ থেকে কিছু শুনতে চাই। প্রথমেই আসলে যদি আমাদেরকে খুব সংক্ষেপে বলতেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগটি এখন অনেক বেশি হচ্ছে। এই রোগ সম্পর্কে মানুষের মধ্যে একটু ধারণা সৃষ্টি করার প্রয়োজন আছে। আমাদের দেহের রক্তে 3 ধরনের কণিকা আছে। এর মধ্যে লোহিতর কণিকা, যার ভিতরে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন অক্সিজেনকে ক্যারি করে ফুসফুস থেকে দেহের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যান এবং বিভিন্ন দেহের কোষে পৌঁছায় দেন। দেহকোষ সেই অক্সিজেন ব্যবহার করে এনার্জি তৈরি করে, শক্তি তৈরি করে, সেই শক্তি দিয়ে আমরা চলাফেরা করি। এই হলো হিমোগ্লোবিনের কাজ। এখন থ্যালাসেমিয়া রোগটি হয় কোথায়? থ্যালাসেমিয়া হলো জন্মগত একটি রোগ, যেটা কিনা হিমোগ্লোবিনের ভিতরে এই রোগ তৈরি হয়। অর্থাৎ থ্যালাসেমিয়া আক্রান্ত যে রোগী, তার হিমোগ্লোবিনটি ত্রুটিপূর্ণভাবে তৈরি হবে। ফলে এই হিমোগ্লোবিন যথেষ্ট পরিমাণ অক্সিজেন ক্যারি করে ফুসফুস থেকে দেহের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে পারবে না, যার ফলে রোগী দুর্বলতায় ভুগবে। এর পাশাপাশি এই হিমোগ্লোবিন তার নর্মাল আয়ুষ্কাল 120 দিন বাঁচতে পারে না। ত্রুটিপূর্ণভাবে তৈরি হওয়ার জন্য এটা হয়তো 15-20 দিন, 1 মাসের মাথায় ভেঙে যায়। ফলে এখানে রোগীর রক্তশূন্যতা দেখা দেয়। তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী রক্তশূন্যতায় ভুগবে, দুর্বলতায় ভুগবে। এখন হচ্ছে যে কোন বয়সে এসে ধরা পড়ে? একটা শিশু জন্মের পরে কখন বাবা মা বুঝতে পারবেন যে তার থ্যালাসেমিয়া আছে এবং কী ধরনের উপসর্গ ধরা পড়ে কোন বয়সে? জি, যেহেতু আমি বলেছি এটা একটা জন্মগত রোগ, সেহেতু জন্ম থেকে সেই রোগটা নিয়েই জন্মগ্রহণ করে পৃথিবীতে ভূপৃষ্ঠ হন। তবে এটা রোগের প্রকারভেদে 6 মাস বয়স থেকে শুরু করে এটা 2 বছর, 3 বছর, 5 বছর বয়সে গিয়েও এটা বহিঃপ্রকাশ করতে পারে। তবে সিভিয়ার আক্রান্ত বা মারাত্মক থ্যালাসেমিয়া রোগ, যাদের থ্যালাসেমিয়া মেজর বলি আমরা, তারা সাধারণত 6 মাসের মধ্যেই তাদের লক্ষণগুলি তাদের দেহে দেখা যায় এবং বাবা মা যখন রক্ত কমে যায়, বাচ্চা দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া করে না, তখন হয়তো মা বাবারা তারা বাচ্চাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক দেখার পর পরীক্ষা নিরীক্ষা করে এটা রোগটা নির্ণয় করেন।
যেটা আপনি বলছেন যে খুব কম বয়সেও ধরা পড়তে পারে, আবার 2-3 বছর থেকেও হতে পারে। এই যে থ্যালাসেমিয়াটা হচ্ছে এবং জন্মগত এই রোগ হবার পেছনে কোনো কারণ আছে কিনা, সেখানে কি বাবা মার লাইফস্টাইল অথবা তাদের জেনেটিক কোনো ডিসঅর্ডার বা ঠিক কী কারণে বলে আমরা এখন পর্যন্ত জানি? সাধারণত জন্মগতভাবে যে রোগগুলি হয় জেনেটিক ডিসঅর্ডার জন্যই হয় সাধারণত। এক্ষেত্রে মা এবং বাবা উভয়ের জিনে জেনেটিক কনস্টিটিউশন যেটা আছে স্ট্রাকচারে এই থ্যালাসেমিয়ার সংক্রান্ত যে জেনেটিক চেঞ্জ সেটা হয়ে যায়, সেটাকে আমরা আমাদের ভাষায় মিউটেশন বলে থাকি। মা এবং বাবা উভয়ই যখন এই জেনেটিক মিউটেশন বহন করবে, অর্থাৎ উভয়ই যখন ক্যারিয়ার হবে, তখনই তাদের যে আগত সন্তান হবে সেই সন্তানগুলির মধ্যে কোনো কোনো সন্তান অথবা সব সন্তান অথবা নাও হতে পারে থ্যালাসেমিয়া নিয়ে আক্রান্ত হতে পারে। এটা সাধারণত একটি বহনকারী মা এবং বাবা, মা যখন প্রেগনেন্ট হলেন সেই আগত সন্তানটি 1/4 সম্ভাবনা থাকবে থ্যালাসেমিয়া রোগী হয়ে জন্মগ্রহণ করার, 2/4 সম্ভাবনা থাকবে বহনকারী হয়ে জন্মগ্রহণ করার, এবং বাকি 1/4 তারা সুস্থ হয়ে জন্মগ্রহণ করবে। জি, আমাদের সাথে আজকে অনেকজন যারা থ্যালাসেমিয়া এরই মধ্যে আক্রান্ত এবং শনাক্ত করা হয়েছে এরকম অনেকে যুক্ত হয়েছেন, তাদেরও আসলে অনেক প্রশ্ন আছে। আমরা তাদের কাছ থেকে কিছু প্রশ্ন নেব। অহনা আপা, আপনি যদি বলতেন যে শুরুতে আমাদের সাথে কে কথা বলবেন, ওনার প্রশ্নটা কি? হ্যাঁ, শুরুতেই আমাদের সঙ্গে যিনি কথা বলবেন রায়হানা এরিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি রায়হানা এরিন। আমি একজন বেটা থ্যালাসেমিয়া রোগী এবং আমি একজন ডাক্তারও, MBBS ডাক্তার। তো আমি আজকে স্যারের কাছে রোগী হিসাবেই কিছু কথা বলতে চাই এবং প্রশ্ন করতে চাই। আমি আমার ছোটোবেলায় 10-12 বছর বয়স তখন থ্যালাসেমিয়া ডায়াগনোসড হয় এবং তখন থেকে রেগুলার ব্লাড নেওয়া লাগতো না, দেখাচ্ছে 6 মাস বা 1 বছর পরে 1 ব্যাগ নিতাম। কিন্তু 2004 সাল থেকে রেগুলার ব্লাড নিচ্ছি এবং ব্লাড নিয়ে এভাবেই স্ট্রাগল করে আসলে এ পর্যায়ে আসা। তো স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি যে ব্লাড নিলে যে আয়রনটা জমে তার জন্য আয়রন চিলেশন খাওয়া লাগে। তা আমি আগে ওরাল আয়রন চিলেশন সেগুলো খেতে পারতাম, এখন আমি সেগুলো খেতে পারি না, এটার কারণ কি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, যেহেতু ওরাল আয়রন চিলেশন ওষুধ নিতে পারি না, ইনজেকশন আয়রন চিলেশনের ইনজেকশনটা নিই, ডেসপাইল ইনজেকশন, এটা দেখা যাচ্ছে 2-3 দিন নেওয়ার পরে প্রচণ্ড পরিমাণ ব্যাক পেন হয়। তো এর সাথে স্যার এই ব্যাক পেনের কোনো রিলেশন আছে কিনা, এবং হলেও এটা কি কারণে হচ্ছে বা ব্যাক পেনটা কেন হচ্ছে, এটাই স্যারের কাছে আসলে আমার প্রশ্ন। তো দেখো, আসলে যে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিনের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ছোট হালকা হোক বা বেশি হোক। ডিফেরিপন যেটা খেলে বমি হতে পারে বা জয়েন্টে পেন হতে পারে, এটা তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া। সবারই হয় না, এটা হয়তো 10% রোগীর মধ্যে হয় বা 20% রোগীর মধ্যে হয়। আবার ডিফেরাস হাইরক যেটা চেলোয়া, সেটাতে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, গ্যাস, পেটে একটু হাইপার অ্যাসিডিটি বা গ্যাস হতে পারে, লিভারে একটু সমস্যা হালকাভাবে হতে পারে। তো সেক্ষেত্রে এর সাথে তুমি যদি একটু অ্যাসিডকে কন্ট্রোল করার মতো কোনো মেডিসিন সহ তুমি খেতে পারো, তাহলে হয়তোবা এর সমাধান হতে পারে, তুমি ডিফেরাস হাইরক্স খেতে পারবে। আর ইনজেকশন ডেসপেরল দিয়ে যারা নেন তাদের ক্ষেত্রে কিছু কিছু বনি পেন হতে পারে, এটাও একটা তার পার্শ্ব প্রতিক্রিয়া। এক্ষেত্রে তোমাকে যেটা আরও একটু চিন্তা করতে হবে, থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে অনেকেরই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে, সেজন্য আগে থেকেই একটা পেন হওয়ার মতো একটা পর্যায় তৈরি হয়ে থাকে। যখন ডেসপেরল নিচ্ছ, তখন ডেসপেরল ইনজেকশনটা নিজেই সেই প্রক্রিয়াটাকে একটু ত্বরান্বিত করে হয়তো একটা ব্যথার সৃষ্টি করে তাৎক্ষণিকভাবে। এক্ষেত্রে আগে থেকেই তোমার এই স্ট্যাটাসটা দেখে নিতে হবে যে তোমার মধ্যে ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলি ডেফিসিয়েন্সি আছে কিনা। যদি থাকে তাহলে আগে থেকেই এটাকে মেডিসিন নিয়ে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম নিয়ে এটাকে একটু লেভেলটাকে একটু রেজ করতে হবে। তাহলে হয়তোবা ডেসপেরল নেওয়ার সময় তোমার ব্যথার প্রকোপটা এবং মাত্রাটা হয়তো কমে যাবে বা কম হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এরপরে অহনাপা আর কে আছেন আমাদের সাথে? দ্বিতীয় একজন আসছেন, উনি আমাদের থ্যালাসেমিয়া রোগীর অভিভাবক মাহফুজুর রহমান। জি, আসসালামু আলাইকুম। আপু ভালো আছেন?
জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি স্যারকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। স্যারকে আসসালামু আলাইকুম। অবশ্যই। যে আমার ছেলের দীর্ঘদিন থেকে মানে ওর ২ বছর বয়সেই থ্যালাসেমিয়া ধরা পড়ে। তখন থেকে আমরা ব্লাডেই দিতাম। তা আমরা এই বছর ২ এক থেকে ওই ওকে থ্যালামাইড খাওয়াচ্ছি। খাওয়ার পরে ওর হিমোগ্লোবিনটা মানে 8 এর উপরে থাকে। তাতেই আমরা আর ব্লাড দিচ্ছি না। বাট ওর এইটা খাওয়ানোর পরে প্রচুর ঘুম হচ্ছে। আর ও মানে একটু মনোযোগী কম, পড়াশোনায় মনোযোগী কম। আর এই থ্যালামিনটা খেলে কি দীর্ঘদিন খেলে কোনো রকম সাইড ইফেক্ট বা কোনো সমস্যা আছে কি না? স্যারের কাছে আমি এটা জানতে চাচ্ছি। থ্যাংক ইউ স্যার। থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে আমরা থেলিমাইড বেশ বিগত কয়েক বছর যাবৎ প্রয়োগ করে আসছি। এটাও হিমোগ্লোবিন লেভেলকে রেইজ করে টার্গেট লেভেলের পর্যন্ত নিয়ে যায়, যার ফলে ব্লাড ট্রান্সমিশন প্রয়োজন হয় না অনেক রোগীর ব্লাড ট্রান্সমিশন কম প্রয়োজন হয়। আর থ্যালিডোমাইড যে মেডিসিনটি, সেটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড ইফেক্ট আছে। এর মধ্যে ঘুম ঘুম ভাব যেটা, এটাও আছে, আপনার বাচ্চার যেটা হচ্ছে সেটাও আছে, এবং অন্য কিছু ছোটোখাটো সাইড ইফেক্ট আছে। দীর্ঘমেয়াদী খেলে এর কোনো প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট হবে কি না, এই ব্যাপারটি সম্পর্কে আমরা এখনও পর্যন্ত নিশ্চিত না। হাইড্রোক্সিরিয়া যেমন আমরা প্রায় 20 বছর যাবৎ 25 বছর যাবৎ পেশেন্টদেরকে দিচ্ছি, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাট থ্যালিডোমাইড এটা আমরা হয়তো কম্পারেটিভলি নতুন শুরু করেছি, 3-4 বছর বা এই সময় থেকে শুরু করেছি। তো এখনও বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাইনি, যদিও তারপরেও আরও কিছুদিন ওয়েট করতে হবে এর কোনো মারাত্মক সাইড ইফেক্ট দেখা যায় কিনা। তো এগুলির জন্য যে বিষয়গুলি এসে করতে হবে, যে অন্য এর সাপোর্টিভ কিছু মেডিসিন আছে, ভিটামিনস, ক্যালসিয়াম, ভিটামিন ই, এগুলি তার সাথে একটু সাপ্লিমেন্টেশন দিতে হবে। ট্যাবলেট ডাইসিবিন একটা করে দিনে 2 বেলা খাওয়াবেন, এবং ক্যাপসুল ই ক্যাপ 200 মিলিগ্রাম, এটা ডেইলি একটা করে আপনি খাওয়ান। এর পাশাপাশি থ্যালিডোমাইড চলবে, থেলিমাইড চলবে, এবং ট্যাবলেট ফলিসন যেটা খাওয়াচ্ছেন সেটাও চলবে। এবং কিছুদিন দেখেন তার ঘুমের ফ্রিকোয়েন্সি, ঘুমের তীব্রতা একটু কমে কিনা, তারপর দরকার হলে যোগাযোগ করবেন আবার আমাদের সাথে। জি ধন্যবাদ স্যার। আপনাকে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই। অহনাপা, এরপরে আমাদের সাথে কে আছেন? এরপরে আমাদের সঙ্গে থ্যালাসেমিয়া রোগী আছে নওশিন। আসসালামু আলাইকুম, আমার নাম নওশিন তানজিম। আমি রক্ত পরিসঞ্চালন নির্ভরশীল ইবিটা থ্যালাসেমিক ব্যক্তি। আমার প্রশ্নটি ছিল, থ্যালাসেমিক ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে, খুব সহজেই কোনো ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়া, প্রদাহ, গ্রন্থি প্রদাহ বা চট করে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি, এই ধরনের সমস্যা আমরা ভুগে থাকি। এ থেকে পরিত্রাণের কী উপায় হতে পারে? জি ধন্যবাদ। আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত মেনটেন করার জন্য কিছু উপাদান থাকে। এর মধ্যে প্লীহা এবং যকৃৎ, এই দুটি অঙ্গ রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট ভূমিকা রাখে, প্রধান ভূমিকা রাখে এরা। তো থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে যে বিষয়টি দাঁড়ায়, এই প্লীহার ভিতরে যে রোগ প্রতিরোধ করা যে সৈনিক যারা আছে, কোষ যারা আছে, এরা রোগ প্রতিরোধ করার চাইতে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয় বেশি। কী কিছু সেটা হলো থ্যালাসেমিয়ার জন্য লোহিতর্কত কণিকায় কিছু ময়লা জমে, সেইগুলিকে পরিষ্কার করার জন্য এই প্লীহার ভিতরে যে ম্যাক্রোফেজ আছে তারা ব্যস্ত থাকে। ফলে জীবাণু ঢোকার পরে যে তারা যে ফাইট দিবে জীবাণুকে নষ্ট করার জন্য বা ধ্বংস করার জন্য, সেই ফাইট দেওয়ার মতো উপাদান একটু কম্পারেটিভলি কমে যায়, যেহেতু তারা অন্যদিকে ব্যস্ত থাকে, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার আরেকটা কারণ হলো হিমোগ্লোবিন তো প্রায় সবসময় একটু কম থাকে। একটা লেভেলে হয়তো 7 বা 5 নেমে আসলো, ট্রান্সমিশন দেওয়ার পরে এটা বাড়লো 11, 12, 10 হলো, কিন্তু 1-2 সপ্তাহ পরে কিন্তু আবার কমা শুরু করবে। ব্লাড ট্রান্সমিশন দেওয়া হবে হয়তো 1 মাস পরে। তাহলে দেখা যাচ্ছে প্রতি মাসে হয়তো 2 সপ্তাহ, 1 থেকে 2 সপ্তাহ হিমোগ্লোবিন লেভেলটা ভালো থাকে, আবার 1 থেকে 2 সপ্তাহ হিমোগ্লোবিন লেভেল কমতে থাকে। সেই হিমোগ্লোবিন লেভেল কম থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায়। পরিত্রাণের উপায়, যে হিমোগ্লোবিন লেভেলকে একটা টার্গেট লেভেল পর্যন্ত রাখতে পারলে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সেটা বাই ট্রান্সমিশন হোক
অথবা আমাদের যে কিছু মেডিসিন আছে হাইড্রোক্সিউরিয়া বা থ্যালিডোমাইড এগুলির মাধ্যমে হোক হিমোগ্লোবিন লেভেল বাড়ালে তার প্রতিরোধ ক্ষমতা বাড়বে। পাশাপাশি স্প্লিনের যে ম্যাক্রোফেজগুলি আছে যারা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে জীবাণুগুলিকে ধ্বংস করে তারাও তখন কিছুটা ফ্রি থাকবে, যার ফলে তারাও রোগ প্রতিরোধ ক্ষমতা করতে পারবে। তো সেজন্য আর এর পাশাপাশি আরেকটি করণীয় আছে, আমরা যাদেরকে স্প্লিন অপারেশন করি স্প্লিনেক্টমি করি তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন দিই। স্প্লিনের কাজটা এই ভ্যাকসিনগুলি দিয়ে কভার করার চেষ্টা করি। স্প্লিন অপারেশন করা ছাড়াও যাদের ফ্রিকুয়েন্টলি বিভিন্ন রকম জ্বর ও ইনফেকশন হয় তাদের ক্ষেত্রেও কিন্তু ওই ভ্যাকসিনগুলি স্প্লিনেক্টমি না করা থাকলেও দেওয়া যেতে পারে। তাহলে স্প্লিনের পক্ষে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করা বা মেনটেন করা সুবিধা হয়। কাজেই এই ভ্যাকসিনগুলি ওই ক্ষেত্রে প্রযোজ্য আছে। ধন্যবাদ তোমাকে। অহনাপা, এরপরে কে আছেন আমাদের সাথে? এরপরে থ্যালাসেমিয়া রোগী রিদমকে ডাকছি। রিদম। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। ফদ রিদম, ইউনাইটেড মেডিকেল কলেজের MBBS ফাইনাল ইয়ার MBBS স্টুডেন্ট এবং ইবিটা থ্যালাসেমিয়া পেশেন্ট। তো আমি থ্যালিডোমাইড নিচ্ছি বিগত 2 বছর যাবৎ। আমার হিমোগ্লোবিন 8.5-এর মতো করে থাকে, কিন্তু আমি ইদানিং যে সমস্যাটা দেখছি যে আমার WBC কাউন্টটা একটু কম থাকছে এবং প্লাটিলেট কাউন্টটাও একবারে লোয়ার লিমিটের মধ্যে থাকছে। তো এই অবস্থায় আমার করণীয় কী? তোমার কি স্প্লিনেক্টমি করা হয়েছে, স্প্লিন অপারেশন করা হয়েছে? না স্যার, স্প্লিনেক্টমি করা হয়নি এখনো। আচ্ছা, তোমার স্প্লিনের বাম দিকের চাকাটার সাইজ কি বলে আকারটা কেমন মনে হয়? স্যার বেশি বড় হয়েছে? না, বেশি বড় বলতে স্যার আলট্রাসাউন্ডে স্যার 20 সেন্টিমিটারের মতো পেয়েছিলাম, কিন্তু আমার চলাফেরাতে কোনো ডিসকমফোর্ট লাগে না আর কি। আচ্ছা, 20 সেন্টিমিটার এটা বড়ই বলা চলে। জি স্যার। যদি তোমার চলাফেরার সমস্যা হচ্ছে না, এখন রক্তের কাউন্ট কমার দুটো কারণ থাকতে পারে। একটা হলো স্প্লিন নিজে, কারণ স্প্লিনে যেহেতু লোহিত রক্তকণিকা থ্যালাসেমিয়া আক্রান্ত কণিকাগুলি ভাঙা হয়, সেই জন্য এখানে যখন স্প্লিন একটু বেশি বড় হয়ে যায় সে সময় দেখা যায় স্প্লিন ওই থ্যালাসেমিয়া আক্রান্ত লোহিত কণিকা ভাঙার পাশাপাশি স্বাভাবিক রক্তকণিকা যেগুলি আছে হোয়াইট ব্লাড সেল এবং প্লেটেলেট এগুলিকেও ভাঙে তখন, যার ফলে এই উপাদানগুলি কমে যেতে পারে। এর পাশাপাশি থ্যালিডোমাইড অথবা হাইড্রোক্সিউরিয়া অথবা আয়রন জিলেটিন ড্রাগ ডিফেরিপন, এই তিনটার যে কোনো একটা খেলেও রক্তের কাউন্ট কখনো কখনো একটু কমতে পারে। তোমার ক্ষেত্রে যদি থ্যালিডোমাইড কারণ হয়ে থাকে তাহলে যদি এই প্ল্যাটিলেট কাউন্ট একটি বিপজ্জনক মাত্রার নিচে নেমে যায়, ধরো 1 লাখের নিচে নেমে গেল, থাকার কথা 1,50,000 থেকে 4 লাখের মধ্যে যে কোনো একটা রেঞ্জ, সেক্ষেত্রে তোমাকে সাময়িকভাবে থ্যালিডোমাইড অফ রাখতে হবে, বন্ধ রাখতে হবে। বন্ধ রেখে তারপর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আবার রক্তের ওই কাউন্ট দেখতে হবে, নর্মাল হয়ে গেলে তখন তুমি থ্যালিডোমাইড পুনরায় শুরু করবে। আর যদি থ্যালিডোমাইড বন্ধ করার পরেও কাউন্ট উন্নতি না হয় তখন মনে করা হবে হয়তো প্লীহার জন্য এই কাউন্টটা কমে যাচ্ছে, তখন ওই প্লীহাটাকে একটু কন্ট্রোল করতে হবে। তো বেশি মাত্রায় কমে গেলে তাহলে তখন প্লীহা অপারেশন করার প্রয়োজন হয়। আর যদি কম মাত্রায় কমে সেক্ষেত্রে প্লীহাকে কন্ট্রোল করার জন্য ওই সময়ের জন্য ব্লাড ট্রান্সফিউশন দিয়ে প্লীহাকে একটু সাইজ 20 সেন্টিমিটার যেটা বললে সেটাকে একটু ছোটো করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ তোমাকে। আমরা বেশ কয়েকজন থ্যালাসেমিয়া রোগীর সাথে কথা বললাম এবং থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে আসলে একটি সংগঠন, একটি ফাউন্ডেশন কাজ করছে যাদেরকে আসলে আমরা বলছি উই আর নট অ্যালোন। এই থ্যালাসেমিয়া রোগীদেরকে আসলে কিভাবে চলতে হবে, তাদেরকে যেহেতু সারা জীবনই হয়তো চিকিৎসার উপরে থাকতে হয়, এই বিষয়গুলো নিয়ে এবং তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, সব কিছু মিলিয়েই আসলে কিন্তু কাজ করছে আমাদের সাথে এই উই আর নট অ্যালোন যেটি। এখন আমরা কথা বলতে চাই এই ওয়ানার ফাউন্ডার কামরুন নাহার মুকুল, ওনার সাথে ওনার কাছ থেকে শুনবো কিভাবে আসলে উনি এই যাত্রা শুরু করলেন এবং থ্যালাসেমিয়া পেশেন্টদের কথা ভেবে ওনাদেরকে একত্রিত করার যে প্ল্যাটফর্ম উনি তৈরি করেছেন কিভাবে শুরু হলো। আমরা এখন মুকুল আপার সাথে একটু কথা বলতে চাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। ভালো আছেন আপা? আপা ভালো আছি এবং প্রথমে আমি আসলে আপনাকে সাধুবাদ দিতে চাই আপনার উদ্যোগের জন্য। আপনি খুবই ভালো একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে আসলে অনেকগুলো থ্যালাসেমিয়া রোগী একত্রিত হতে পেরেছে। আপনার কাছে আসলে জানতে চাই কেন আপনার মনে হলো এই দরকারটা এবং কিভাবে আপনি শুরু করেছিলেন?
আপা আমি প্রথমে বলি আমি নিজে থ্যালাসেমিয়া পেশেন্ট। আমি যেহেতু থ্যালাসেমিয়া পেশেন্ট, থ্যালাসেমিয়া নিয়েই বরাবরই একটা চিন্তা ছিল কিছু করার, এবং আমি অন্য কোনো সেক্টরে কখনো চাকরির চেষ্টা করিনি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, মাস্টার্স করেছি, তো কিন্তু কোথাও কখনো অন্য চাকরির কথা চিন্তা করিনি। সবসময় চিন্তা করেছি থ্যালাসেমিয়া নিয়েই কাজ করব। তো আলহামদুলিল্লাহ আমি ঢাকা শিশু হাসপাতাল থ্যালাসেমিয়া সেন্টারে কাউন্সিলর হিসেবে যখন নিয়োগ পেলাম, এরপর থেকে আমার থ্যালাসেমিয়া রোগীদের সাথে যোগাযোগ শুরু হলো। তো আমি একটা জিনিস দেখতে পেলাম যে পুরো বাংলাদেশের থ্যালাসেমিয়া পেশেন্টরা এত অবহেলিত। ঢাকার থ্যালাসেমিয়া পেশেন্টরা তবুও ব্লাড ট্রান্সফিউশন থেকে শুরু করে, ব্লাড কালেক্ট থেকে শুরু করে ডাক্তারদের পরামর্শটা পাচ্ছে, কিন্তু ঢাকার বাইরের যারা, ওরা নর্মাল জ্বর আসলেও ওখানকার ডাক্তারও অনেক সময় ধরতে চায় না, বলে যে আপনারা থ্যালাসেমিয়া সেন্টারে চলে যান। মানে শুধু একটা জ্বরের জন্য তাদেরকে ঢাকায় চলে আসতে হয়। তো এই যে অবহেলিত যে আমাদের পেশেন্টগুলো, মানে এদেরকে আমি এই সেন্টারে বসে অনেক বেশি অনুধাবন করলাম। তারপর মনে হলো আমরা থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে, পুরো বাংলাদেশের পেশেন্টদেরকে কী করে একত্রিত করি। এরপর আমার সমমনা কিছু ছেলে মেয়ে পেলাম, আমার এখন যারা ওয়ানার মেম্বার, তাদের সাথে আমরা বসে কথা বললাম যে কী করা যায়। পুরো বাংলাদেশকে আমরা একত্রিত করতে চাই, পুরো বাংলাদেশের পেশেন্টদেরকে একত্রিত করতে চাই, এবং তাদেরকে আমাদের ডাক্তারের পরামর্শ থেকে শুরু করে সব কিছু যেন অ্যাভেলেবেল হয়, এবং আমরা সরকারকে যেন জানাতে পারি যে বাংলাদেশের থ্যালাসেমিয়া পেশেন্টরা কত অবহেলিত। এবং আমরা আরেকটা জিনিস যেন জানাতে পারি যে থ্যালাসেমিয়া পেশেন্টরা যদি ঠিকমতো চিকিৎসাটা পায়, তাহলে কিন্তু একদম যে লেভেলে যেতে চায়, নর্মাল মানুষ যেভাবে যেতে চায়, যেমন আপনি এই মাত্র আমাদের মধ্যেই দুজন ডাক্তারকে পেলেন, একজন ডাক্তার হয়ে গেছে আর একজন 4th ইয়ারে, তাই না? তার মানে আমরা যদি ঠিক চিকিৎসা পাই, আমরা যে কোনো লেভেলে যেতে পারি। এমনকি অনেকে আগে ভাবতো, আমি যখন ছোট ছিলাম আগে ভাবতো 12 বছর 13 বছরে মরে যাবে, বাঁচবে না, কিন্তু চিকিৎসা পেলে যে আমরা নর্মাল মানুষের মতো বেঁচে থাকতে পারি, এইটা আমার মানে আরেকটা চাওয়ার মধ্যে ছিল যে আমরা আমাদের চিকিৎসাকে সুনিশ্চিত করব, সরকারের সাথে লিয়াজু মেনটেন করতে হবে। এটা হলো আমাদের পেশেন্টদের জন্য, যে পেশেন্টদের যে ট্রিটমেন্টের জন্য, ঔষধের জন্য যে চেষ্টা করাটা, পুরো বাংলাদেশের পেশেন্টরা যেন চিকিৎসা পায়, এই ব্যাপারটা একটু খেয়াল করা। আর আসলে এই জিনিসটা শুধু পেশেন্টদের, আমরা পেশেন্টরা যারা জন্মে গিয়েছি তারা আমরা ভালো থাকতে চাই, আর যারা জন্মায়নি, ভবিষ্যতে জন্মানোর একটা সম্ভাবনা আছে, তারা যেন আর না জন্মায়। এই ব্যাপারে যেহেতু থ্যালাসেমিয়া এমন একটা জিনিস, সচেতনতা বাড়ালেই কিন্তু একটা ঘরে থ্যালাসেমিয়া রোগী জন্ম নিবে না। তো এই সচেতনতাটা তৈরি করাটাই হলো এখন আমাদের মূল লক্ষ্য। আমরা জানি যে একজন বহনকারী, থ্যালাসেমিয়া বহনকারী যাকে দেখে বোঝা যায় না, যে কোনো নর্মাল মানুষের মতো। আমি যদি বলি, আপনারা সবাই অমিতাভ বচ্চনকে চিনেন, আপনারা সবাই বাংলাদেশের রাজ্জাককে চিনেন, যিনি সিনেমা করেছিল, অমিতাভ বচ্চন যিনি সিনেমা করছেন, হ্যাঁ, জ্যাকি শ্রফ কিংবা ফ্রান্সের জিদান, এরা যদি থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়ে নর্মাল জীবনযাপন করে আমাদের চারদিকে, তাহলে কে থ্যালাসেমিয়া ক্যারিয়ার আছে কেউ জানে না। তো যেহেতু ক্যারিয়াররা কেউ নিজেরাই জানে না যে আমি ক্যারিয়ার, তো ক্যারিয়ার নিজে না জানলে আরেকজন ক্যারিয়ারকে যখন বিয়ে করলো, জানার তো কোনো প্রশ্নই নাই। যখনই দুইজন ক্যারিয়ার হলো, তখন তাদের ঘরে গিয়ে থ্যালাসেমিয়া রোগী জন্ম নিবে। তো আমরা কিন্তু চাইলেই এই সচেতনতাটা যদি সৃষ্টি করতে পারি, আমরা যদি আন্দোলন রূপে তৈরি করতে পারি, তখন হয়তোবা আর কোনো থ্যালাসেমিয়া রোগীই জন্ম নিবে না। বিশেষ করে আমি বলতে পারি, যেমন সাইপ্রাসে কিন্তু 0% থ্যালাসেমিয়া এখন জন্মগ্রহণ করে। তার মানে একজনও থ্যালাসেমিয়া পেশেন্ট জন্ম নেয় না। কেননা শুধুমাত্র তারা এই সচেতনতাটা এত তৈরি করেছে যে একজন থ্যালাসেমিয়া বাহক আরেকজন বাহক দুইজন বিয়ে করবে না, এটা সরকারিভাবেই তৈরি হয়েছে। আমরা হয়তোবা কোনো এক সময় যদি এটা করতে পারি, হয়তো আমাদের দেশে আর কোনো থ্যালাসেমিয়া রোগী জন্ম নেবে না। তো আমাদের টার্গেটের মধ্যে আর এইটা যে থ্যালাসেমিয়া বাহক আমরা সবাই কিনা, এটা যেন সরকার। মুকুল আপা, আপনার এই দূরদর্শিতা এবং এই উদ্যোগ এবং এই চেষ্টা, সেগুলো সফল হোক, আপনার জন্য আমরা সাফল্য কামনা করছি, এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই পুরো চিন্তা ভাবনা এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। অনেক মানুষ আসলে উপকৃত হচ্ছে আপনাদের মাধ্যমে, আপনাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে। অনেক ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা সবাই আমাদের সাথে আছেন, হয়তোবা
অনেকেই জানবে এবং করতে চেষ্টা করবে এই টেস্টটা। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। অহনাপা, এরপরে আমরা আমাদের সাথে আর রোগী কে আছেন আমরা যদি হ্যাঁ। একটু কথা বলতে পারি। আমরা এবার থ্যালাসেমিয়া রোগীর কাছে যাচ্ছি, মুক্তা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপা। আমি থ্যালাসেমিয়া, ইবিটা থ্যালাসেমিয়া, আমার 6 বছরের রোগটা ধরা খাইছে। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই যে আমাদের থ্যালাসেমিয়া মানে আমার প্রচুর সারাদিন ক্লান্তি লাগে, প্রচুর ঘুমাতে, সারাদিন ঘুমাইলে মানে আমার কাছে ভালো লাগে, কিন্তু এমন মানে সারাদিন ঘুমানোটা তো ঠিক না। কতটুকু ঘুমাইলে মানে সুস্থ থাকবো বা কতটুকু না ঘুমাইলে ভালো থাকবে, একটু এ ব্যাপারে জানতে চাচ্ছি আর কি। যেহেতু থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিন লেভেল প্রতি মাসের হয়তো 15 দিন ভালো থাকে, বাকি 15 দিন হয়তো একটু কম থাকে। সেই জন্য হিমোগ্লোবিন লেভেল কম থাকার জন্য তার শারীরিক কিছু দুর্বলতা কাজ করে, এবং সেই দুর্বলতার জন্য ঘুমের পরিমাণটা চাহিদা বা বেড়ে যেতে পারে কিছুটা। সেক্ষেত্রে হয়তো 8 ঘন্টার জায়গায় তুমি আরও 1 ঘন্টা বা 2 ঘন্টা বেশি ঘুমালে, তাতে করে যদি তোমার টায়ার্ডনেসটা কিছু কেটে যায়, 1 ঘন্টা বা 2 ঘন্টা বেশি ঘুমালে, তাহলে তুমি সেটাই করতে পারবে। এখন প্রশ্ন হলো যে এর বেশি আর ঘুমানোর প্রয়োজন আছে কিনা। এর বেশি ঘুমানোর প্রয়োজন নেই। এর বেশি ঘুমাতে গেলে তোমার ডেইলি অ্যাক্টিভিটিস এবং এটা ব্যাঘাত ঘটবে এবং শরীরের অ্যাক্টিভিটিও একটু কমে যাবে। সেটা কিন্তু দীর্ঘমেয়াদী আবার একটু তোমার জন্য ক্ষতির কারণই হয়ে দাঁড়াবে। সেই জন্য তুমি হয়তো 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা ঘুমাতে পারো। এর পাশাপাশি তোমার হিমোগ্লোবিন লেভেল এবং অন্য মেডিসিন, যেমন ধরো তুমি কি হাইড্রোক্সিনিয়া বা থ্যালিডোমাইড খাচ্ছ এখন? হ্যাঁ, হাইড্রোনিক্স খাচ্ছি, থাইলিক্স খাচ্ছি। ব্লাড ট্রান্সমিশন কতদিন পর পর নিচ্ছ? ব্লাড আগে তো মাসে 2 বার লাগতো, এখন থাইলিক্সটা খাওয়ার পরে 4 মাস হয়ে গেছে ব্লাড নেই না এ পর্যন্ত, আগে বেশি নিতাম। আচ্ছা, তো ভেরি গুড। তাহলে তোমার হাইড্রোনিক্স খাওয়ার ফলে হিমোগ্লোবিন লেভেল বাড়ে, তাতে করে ট্রান্সমিশনের মধ্যে গ্যাপটা বেড়েছে। সেক্ষেত্রে তুমি যখন ব্লাড ট্রান্সমিশন দাও তখন হিমোগ্লোবিন লেভেল কত থাকে? 6। সেক্ষেত্রে তোমাকে একটু করতে হবে, যেটা ওই প্রি ট্রান্সমিশন হিমোগ্লোবিন, যেটা 6 বললে 6তে নামতে দেওয়া যাবে না। তোমার এটাকে 7 পর্যন্ত তুমি নামাতে পারবে। না, আমি থাইলিক্সটা খাওয়ার পরে হ্যাঁ 8 উঠছে এখন ব্লাড। 8 উঠে, ঠিক আছে। তো যদি 8-এর নিচে না নামে তাহলে তো প্রয়োজন নেই, কিন্তু 7-এর নিচে যেন না যায় হিমোগ্লোবিন লেভেলটা, সেদিকে তুমি একটু খেয়াল রাখবে। এবং 7-এর নিচে হলেই তখন ব্লাড ট্রান্সমিশনটা নেবে, তাহলে হয়তো এই শরীরের টায়ার্ডনেসটা কেটে যাবে। এর পাশাপাশি তোমাকে কিছু ভিটামিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলি খেতে হবে। কারণ আমি দেখেছি থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে, বিশেষ করে তোমাদের মতো মেয়েদের মধ্যে ভিটামিন ডি লেভেলটা বেশ অনেকের মধ্যেই কমে যায়, এবং সেটাও কিন্তু দুর্বলতা লাগার একটা কারণ। এবং ক্যালসিয়াম লেভেলটাও যদি কমে যায়, সেটাও কিন্তু দুর্বল লাগার একটা কারণ। কারণ ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলি কিন্তু আমাদের দেহের কোষের দৈনন্দিন কাজের জন্য প্রয়োজন হয়। সেক্ষেত্রে তুমি ভিটামিন খাবে, যেমন আমি একটু আগে বললাম, ট্যাবলেট লাইসিবিন, এটা 1 করে 2 বেলা খাবে। ট্যাবলেট ক্যালসিয়াম ডি, যে কম্বিনেশন আছে ক্যালসিয়াম ডি, অস্টোক্যাল, রোকাল ডি, বিভিন্ন রকম কম্বিনেশন আছে, এটা তুমি ডেইলি 1টা করে হয়তো 1 মাস, 1.5 মাস, 2 মাস খেলে। এর পাশাপাশি তোমাকে ভিটামিন ই, যেটা এটাও খেতে হবে। এটাও কিন্তু শরীরের দুর্বলতা ভাব এবং কমিয়ে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু নিয়ন্ত্রণ করে। তো এই জাতীয় মেডিসিনগুলো তুমি পাশাপাশি খেতে পারো। আর বিশেষ করে খেয়াল করবে হিমোগ্লোবিন লেভেল যেন 6-5 এদিকে না আসে, এটা খেয়াল করবে। ধন্যবাদ তোমাকে। আমি অহনা ফেরদৌসি, আমিও থ্যালাসেমিয়া রোগী। স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল। স্যার, আমি 4 বছর যাবৎ থ্যালিডোমাইড নিচ্ছি, আলহামদুলিল্লাহ ব্লাড নিতে হয় না। আমার হিমোগ্লোবিন লেভেল 9 এবং 8 এর মধ্যে উঠানামা করে, কিন্তু বেশ ইদানিংকালে যেটা হয়েছে 3-4 মাস হলো আমার ওজন অনেকটাই কমে গেছে, অনেকটাই মানে 5-6 কেজির মতো ওজন কমে গেছে, এবং আমি নিজেও বুঝতে পারছি যে ওজনটা কমে গেল। কিন্তু এটা কেন? ডায়াবেটিস লেভেলও ঠিক আছে, ডায়াবেটিস নাই, বরং বিলোতেই আছে, মানে
3-4 এরকম থাকে ডায়াবেটিসের লেভেলটা, মানে র্যান্ডম ব্লাড সুগার যেটা। কিন্তু ওজনটা কমে যাওয়ার আসলে স্যার আমি কোনো স্পেসিফিক কারণ খুঁজে পাচ্ছি না। এটা কি থ্যালিডোমাইডের কারণে কোনো মানে সাইড ইফেক্ট বা কিছু, এটা একটু স্যার আপনার, বা ওজন বাড়ানোর জন্য আমি এখন মানে কি করব তাহলে? থিওরিটিক্যালি আমরা যেটা জানি, থ্যালিডোমাইড দিতে বলে 2 থেকে 3 মিলিগ্রাম প্রতি কেজিতে। তো তোমার ওজন যদি 50 মিলিগ্রাম হয়, 50 কেজি হয়, তোমার কিন্তু ডোজে চলে আসে 100 মিলিগ্রাম। তুমি খাচ্ছ 50 মিলিগ্রাম, আমরাই দিচ্ছি 50 মিলিগ্রাম, আমরা কম ডোজে দিচ্ছি। সেক্ষেত্রে ওই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হওয়ার পসিবিলিটি একটু কম, এই জন্যও কম, যেহেতু ডোজ আমরা 50% ডোজ দিচ্ছি সবাইকে। তো তোমার এখন অন্য কারণগুলির মধ্যে একটা বললাম ডায়াবেটিস হতে পারে, আরেকটা হলো যে তোমার সেটা সে ব্যাপার তুমি সাথে ভিটামিনসগুলি কি খাচ্ছ? খেতাম, এখন অবশ্য বাদ আছে স্যার 3-4 মাস, মানে ভিটামিনগুলো কেন জানি খেতে পারি না, খুব অ্যাসিডিটি হয়। অ্যাসিডিটি হয়? তো আর এমনি ভিটামিন না খেলে কি অ্যাসিডিটি হয়? না, ভিটামিন না খেলে একটু ভালো থাকি, কিন্তু ক্যালসিয়াম বা যে ডি রাইস যখন খেতাম তখন প্রচুর অ্যাসিডিটি হতো। তবে ডি রাইসটা আমি কন্টিনিউ করি স্যার, ডি রাইসটা প্রতি বছরই, এটা মাসে, আগে উইকলি খেতাম, এখন মাসে একটা করে 40,000-এর এটা খাই। যাই হোক, এখন ওজন 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 ধরে রাখার বিষয়ে তোমাকে যে আছে যে পরামর্শটা আমি দিব, থ্যালিডোমাইড তুমি কন্টিনিউ করো, এটার জন্য সমস্যা হবে না। খাওয়ার ব্যাপারগুলিতে একটু নজর দিতে হবে। আয়রনলেস ফুড, বাট এর মধ্যেও কিন্তু আমিষ বা ফ্যাটি খাবারগুলি যেগুলি আছে, যেগুলি দেহর গঠনে সাহায্য করে, ওই খাবারগুলি তোমাকে অ্যাডিকুয়েটলি খেতে হবে। ধন্যবাদ অহনা। থ্যাংক ইউ স্যার। এবার যাচ্ছি আমাদের থ্যালাসেমিয়া রোগী মৌরির কাছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপা। আমি তামান্না ইসলাম মৌরি। তো আমি একজন থ্যালাসেমিয়া পেশেন্ট। আমার প্রশ্ন হচ্ছে, আমি 2011 সালে স্প্লিনোটমি করেছি। তো তখন থেকে আল্লাহর রহমতে আমার প্লাটিলেট কাউন্ট আর ডাব্লিউবিসি সব নর্মালি ছিল, কিন্তু 2 বছরের মতো প্লাটিলেট কাউন্টটা অনেক বেশি, আর 6 মাস যাবত আমার ডাব্লিউবিসি কাউন্টটা অনেক বেশি। তো এর জন্য যেমন অনেক ইনফেকশন হচ্ছে, আমার ঘন ঘন অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। তো এ থেকে আমি কি করতে পারি, মানে এত ইনফেকশন হচ্ছে বা এই ডাব্লিউবিসি আর প্লাটেলেট কাউন্টটা বেশি হচ্ছে, এটা আমার করণীয়টা কি? প্লাটিলেট কাউন্ট সাধারণত কত থাকে? আমার 6.5-7 এবং কি একবার 8ও হয়েছিল। আর ডব্লিউবিসি কাউন্ট কত থাকে? ডাব্লিউবিসি 6 মাস যাবত বেশি, এটা হচ্ছে 17,000 18,000 পর্যন্ত হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। সাধারণত আমাদের স্প্লিনোটমি করা যে থ্যালাসেমিয়া পেশেন্টগুলো আছে, স্প্লিন অপারেশন করে ফেলা হয়, তাদের ক্ষেত্রে এই কাউন্টগুলি বেশি থাকে। কারণ এতদিন পর্যন্ত এই স্প্লিনের ভিতরে এই কণিকাগুলি কিছুটা ডেস্ট্রয় হতো, এখন আর ডেস্ট্রয় হচ্ছে না, যা প্রোডাকশন হয় সবই থেকে যায়, যার ফলে কাউন্ট বেড়ে যায়। আর ডব্লিউবিসি কাউন্ট বেড়ে গেলে এই ব্যাপারে কিছু করার প্রয়োজন নাই, এবং ডব্লিউবিসি কাউন্ট বেড়ে গেলেই যে ইনফেকশন, তোমার ক্ষেত্রে যারা স্প্লিন অপারেশন করেছে তাদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশন নয়, সেজন্য তুমি অ্যান্টিবায়োটিক খেয়েছো, সেটাও খাওয়ার প্রয়োজন নেই। ডব্লিউবিসি কাউন্ট উইদাউট ইনফেকশন স্প্লিন অপারেশন করার পরে বেড়ে যেতে পারে, এটা নর্মাল একটা ব্যাপার, ফিনোমেনাল। এখন প্রশ্ন হলো প্লেটলেট কাউন্ট। আর প্লেটলেট কাউন্ট যদি অতিরিক্ত বেড়ে যায়, স্বাভাবিক কাউন্ট যেটা আছে 4,50,000 পর্যন্ত, 6 লাখ 7 লাখ 8 লাখের লেভেলে চলে গেলে তখন এই ব্যাপারে কিছু মেডিকেশন, ওষুধপত্র খেতে হয়। কারণ বেশি প্লেটলেট কাউন্ট বেড়ে গেলে তখন একটু রিস্ক থাকে, ভিতরে রক্ত জমাট বাঁধার একটা প্রবণতা তৈরি হয়। যে কোনো অঙ্গের গিয়ে যদি রক্ত জমাট বাঁধে তাহলে একটা মারাত্মক জটিলতা আসতে পারে। সেই জন্য এই জমাট বাঁধার প্রবণতাকে কমার জন্য প্লেটলেট উপাদানটির ফাংশনকে কমিয়ে রাখার জন্য ট্যাবলেট ইকোস্পিরিন, অ্যাসপিরিন যে জাতীয় ঔষধ মেডিসিন আছে, এই অ্যাসপিরিন ট্যাবলেট ইকোস্পিরিন নামে পাওয়া যায়, বা ওরা অন্য নামে পাওয়া যায়, 75 মিলিগ্রাম। এই অ্যাসপিরিন ট্যাবলেটটি ডেইলি খেতে হবে একটা করে। তো আমি তোমাকেও এই ট্যাবলেটটি অ্যাডভাইস করছি, তুমি ট্যাবলেট ইকোস্পিরিন 75 মিলিগ্রাম ডেইলি দুপুরবেলা খাবার পরে একটা করে খেয়ে যাবে, খেতে থাকো। প্লেটলেট মাঝে মাঝে মনিটর করবে, যখন একটু কমবে তখন বন্ধ করে দিবে। ধন্যবাদ তোমাকে। অহনাপা, এরপরে কে আছেন আমাদের সাথে? আমরা রোগীর একজন অভিভাবকের কাছে যাচ্ছি, আসমা। বলেন আপা, আপনার কি প্রশ্ন আছে? আমার ওই ছেলে নাহিদ, ওর হিমোগ্লোবিন বাড়ে না, তা ও ওষুধ খাচ্ছে লোগেন থেলিক্স, তারপরে ডিফ্রোজিট, আর লোগেন জিপুয়েল খায় 5টা দিনে, আর ডিফ্রোজেট খায় 2টা দিন, আর থেলিক্স খায় 1টা। তা ওর হিমোগ্লোবিন এই গত 3-4-5 মাস ধরে আর কি হিমোগ্লোবিনটা কম।
ওর বয়স কত? বয়স প্রায় স্যার 20 হয়ে গেছে। এখন ওকে ব্লাড ট্রান্সমিশন কতদিন পর পর দিচ্ছেন? স্যার প্রত্যেক মাসেই দেয়, হিমোগ্লোবিন হয় হলো জ্ঞান 4-5 এরম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। থ্যালিডোমাইড কয় মাস যাবত খাচ্ছে? থেলিক্স খাই একটা স্যার, আর ডিফ্রোজিট খাই 2টা। আচ্ছা ঠিক আছে, কতদিন যাবত খাচ্ছে থ্যালিডোমাইড? স্যার তা প্রায় 2 বছর ধরেই তো এইভাবে খাচ্ছে। সাধারণত থ্যালিডোমাইড এবং হাইড্রোক্সিউরিয়া এই মেডিসিনগুলি কিন্তু 100% রোগীর ক্ষেত্রে কাজ করে না। হাইড্রোক্সিয়া কাজ করে হয়তো 50-60% থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে কাজ করে, বাকিদের ক্ষেত্রে কাজ করে না। আর থ্যালিডোমাইড একটু বেশি পার্সেন্টেজ রোগীর ক্ষেত্রে কাজ করে, হয়তো 70% বা 75% রোগীর ক্ষেত্রে কাজ করে, হিমোগ্লোবিন বাড়ায়, বাকিগুলি তো করে না। তো এই জন্য আপনার বাচ্চার হয়তো থ্যালিডোমাইড কাজ করছে না, ওকে থ্যালিডোমাইড আর খাওয়ানো বোধহয় ঠিক হবে না। তবে এর পাশাপাশি যে জিনিসটা করা যেতে পারে, অনেক সময় থ্যালিডোমাইড এবং হাইড্রোক্সিরিয়া কম্বিনেশন দুটোকেই আমরা প্রেসক্রিপশন করি এক্ষেত্রে, দেখি 3 মাস পর্যন্ত কাজ করে কিনা। তো আপনার ছেলের ক্ষেত্রে থ্যালিডোমাইডের পাশাপাশি ক্যাপসুল হাইড্রোনিক্স প্রতিদিন একটা করে, আর থ্যালিডোমাইড যেভাবে খাচ্ছেন ডেলি একটা করে, এটা আপনি খাওয়াতে পারেন। 1 নম্বর। 2 নম্বর হলো থেলিক্স হলো ইন্ডিয়ান মেডিসিন, আমরা আগে এটা ব্যবহার করতাম, আমাদের দেশে এটা তৈরি হচ্ছে এখন, থ্যালিমাইড নামে পাওয়া যায়। আপনি এটা খাওয়াবেন এখন থেকে, এটা দেশে তৈরি হয়, ফ্রেশ মেডিসিন, বেবি মুর অ্যাক্টিভ আমরা ইউজ করছি এখন এটাই, আর এখন আর থেলিক্স ইউজ করি না। 3 নম্বর হলো আপনি যেহেতু ডিফেরিপনও খাওয়াতে হচ্ছে, ডিফেরিপন কিন্তু অনেক সময় হিমোগ্লোবিনকে কিছুটা কমায়। এই সমস্ত নানাবিধ কারণ আপনার ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে কাজ করছে। তো আপনি যেহেতু আয়রন লেভেলটা অনেক বেশি হাই, সেই জন্য ডেফ্রিজেট এবং ডিফেরিপন দুটোই খাওয়াচ্ছেন, ডিফেরিপন তো দুটোই খাওয়াতে হবে না কমা পর্যন্ত। তো সেক্ষেত্রে আপনি হাইড্রোনিক্স ক্যাপসুলটা এটাও শুরু করতে পারেন 3 মাস। ধন্যবাদ আপনাকে। অহনাপা, এরপরে কে আছেন? এরপরে আমরা শেষ একজন থ্যালাসেমিয়া রোগীর কাছে যাচ্ছি, একটু ছোট্ট মেয়ে প্রিয়ন্তী। আসসালামু আলাইকুম, আমি প্রিয়ন্তী চ্যাটার্জি। আমার প্রবলেমটা হলো আমার আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টে আমার লিভার ও স্প্লিন দুইটার আকৃতি খুব বড় দেখিয়েছে, আর আয়রন 2500। এখন এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? হ্যাঁ, ধন্যবাদ প্রিয়ন্তী। তো তোমার আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট বলেছে, কিন্তু তোমার কাছে কি মনে হয়, এই যে প্লীহা এবং যকৃৎ দুটো কি বেশি বড় মনে হচ্ছে তোমার কাছে? আসলে চলাফেরা করলে আমার ভিতরে মনে হয় কোন একটা পার্টস মানে নড়াচড়া করে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর আমার অস্থির অস্থির লাগে। আচ্ছা, পেটে কি ব্যথা করে? পেটে হালকা হালকা একটু একটু। তুমি কতদিন পর পর ব্লাড দিচ্ছ? 15 দিন পর পর। আচ্ছা, তোমার বয়স কত এখন? আমার বয়স 13+। ব্লাড দেওয়ার আগে হিমোগ্লোবিন কত থাকে? হিমোগ্লোবিন 8.5, 8.6, 9. তুমি কি থ্যালাসেমিয়া মেজর নাকি ইবিটা? ইবিটা। তোমার কথা শুনে যেটা মনে হচ্ছে তোমার স্প্লিহা এবং লিভারের আকৃতি একটু বড় হয়েছে। তো এটা আমরা স্প্লিন অপারেশন করার প্রেসক্রিপশন করার আগে যেটা করে থাকি, যে কিছুদিন পর্যন্ত ব্লাড ট্রান্সফিউশনটাকে একটু ফ্রিকুয়েন্টলি নিতে বলি, আগের চাইতে একটু ঘন ঘন নিতে বলি, যে ব্লাড নেওয়ার আগের হিমোগ্লোবিন লেভেলটাকে 9 রাখতে বলি। 9 থাকা অবস্থায় ব্লাড দিবে এবং হিমোগ্লোবিনকে 12 থেকে 13 পর্যন্ত নিয়ে যাবে। তাতে করে দেখা যাবে যে স্প্লিন এবং লিভারের আকৃতি কিছুটা ছোটো, আকার কিছুটা ছোটো হবে। যদি ছোট হয় তা আস্তে আস্তে দেখা যাবে তখন আবার ব্লাড ট্রান্সফিউশন কম লাগবে ছোট হয়ে গেলে। যদি না হয় ছোটো, এইভাবে ব্লাড ট্রান্সফিউশন না নেওয়া সত্ত্বেও, সেক্ষেত্রে তুমি হাইড্রোক্সিরি বা থ্যালিডোমাইড এটা খেতে পারো, এটা খেয়ে দেখতে পারো। তারপরেও যদি স্প্লিহা এবং বিশেষ করে প্লীহার আকৃতি যদি না ছোটো হয়, আকার যদি না ছোটো হয়, সে এবং তোমার যদি চলাফেরায় কিছু সমস্যা মনে হয়, আলটিমেটলি তখন তোমাকে স্প্লিন অপারেশন করতে হবে। ধন্যবাদ প্রিয়ন্তী। অনেক সুন্দর করে গুছিয়ে ওর সমস্যা বলতে পেরেছে, যদিও বয়স অনেক কম। অহনাপা, আর কি কোনো রোগী আছে কিনা আপনাদের সাথে এখন? জি না আপা, আমাদের এখানে আর প্রশ্ন করার মতো রোগী নাই এবং অভিভাবকও নাই। খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য।
আপা, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো থ্যালাসেমিয়া রোগীর সাথে কথা বলতে পেরেছি, তাদের কাছ থেকে প্রশ্ন শুনতে পেরেছি, এবং এই প্রশ্ন এবং স্যার আমাদেরকে যে উত্তরগুলো দিয়েছেন, আশা করছি দর্শক যারা আছেন তাদের মধ্যে থেকেও কেউ না কেউ হয়তো উপকৃত হবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্যার, আমরা আসলে যেই আয়োজনটা করেছি এবং আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং অনেকগুলো রোগীর সাথে কথা বলে তাদের অনেক রকম প্রশ্নের উত্তরও দিয়েছেন, সাথে সাথে চিকিৎসা। অনেক সময় দেখা যায় চিকিৎসা দিলেই হয় না, তাদের অনেক প্রশ্নও থাকে, সেই উত্তরগুলো আপনি দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে আরও অনেক রোগ এবং সেই রোগের চিকিৎসা বা সমাধান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।